দেশের বাজারে Honor Win R10 স্মার্টফোনটি আনঅফিসিয়ালভাবে অবশ্যই অ্যাভেলেবেল হয়েছে, তাও কিছু সংখ্যক স্টোরে, যার বেস ভ্যারিয়েন্টটি দেশের বাজারে বর্তমানে 55 কিংবা 56,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবেই দেখতে পাচ্ছি। বাট আনঅফিসিয়াল বাজার প্রাইসটা কিছুটা ওঠানামা করবে। এখন প্রশ্ন থাকতে পারে না এই বাজেটে নেওয়ার কারণটাই বা কি? চলুন জেনে নেওয়া যাক এক নজরে তার হাইলাইটেড বিষয়গুলো। এতে আপনার 10,000 mAh ব্যাটারি থেকে শুরু করে অ্যান্ড্রয়েড জগতে সব থেকে পাওয়ারফুল একটি চিপসেটও রয়েছে, তার সাথে কুলিং ফ্যানের মতন একটা ফিউচারও দেওয়া হয়েছে, যেটা 25,000 RPM এর স্পিডে ঘুরবে, মানে বুঝতে পারছেন। টুকিটাকি সকল বিষয় ক্লিয়ার করবো এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। চলুন শুরু থেকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বলা যাক। পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয় না ডিজাইনটা। হ্যাঁ, অনেকটা iPhone 17 Pro Max থেকে কপি করেছে বলতে পারেন, বাট তারা চাইলে কিনা কিন্তু নিজের মতন একটা ডিজাইন দিতে পারতো, যেটা ওভারঅল 8.3 মিলিমিটার থিকনেসের সাথে আসে, যেখানে তারা ইউজ করেছে অ্যালয়ের বডি ফ্রেম। তবে একটা জিনিস বলতে হচ্ছে, স্মার্টফোনটা হাতে নিলে কিন্তু বেশ ভারী মনে হচ্ছিল, যার কারণে আপনারা মনে করতে পারেন এর বিগ ব্যাটারি। তবে না বস, এটা জাস্ট ওভারঅল 225 গ্রাম ওজনের সাথে আসে, বাট হাতে নিলে কিছুটা আপনার ভারী ভারী ফিল মনে হবে, অনেকটাই অ্যাপল iPhone 17 সিরিজের মতনই হাতে নিলে কিছুটা ভারী ভারী মনে হবে। ফিজিক্যাল ওভারভিউতে এজেন্সিয়াল সব পোর্ট থাকলেও থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত, প্লাস যে এক্সট্রা শাটার বাটনটাকে ইউজ করেছে, এটা শর্ট প্রেস করলে যে কোনো অ্যাকশন করতে পারেন, মিনস আপনি যে কোনো কিছু সেট করে ওপেন করতে পারবেন। তার সাথে যদি লং প্রেস করেন সরাসরি ক্যামেরাই ওপেন করবে। আইপি রেটিং এর বেলায় কেন তাদেরকে থামস আপ দিতে হয়, IP68 এবং 69K এর মতন একটা রেটিং তারা এখানে দিয়েছে। তবে থামস আপের বিষয়টা কি মনে করতে পারেন যে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডও তো দিয়ে থাকে, তবে আসল কারণ সেটা না। আসল কারণ হচ্ছে এতে যেহেতু বিল্ট ইন কুলিং ফ্যান দেওয়া হয়েছে একটা। প্রিভিয়াসলি আমরা দেখে এসেছি অনেক দামি দামি গেমিং স্মার্টফোন ব্র্যান্ডও কিন্তু এটা দিয়ে থাকে, যেগুলোতে বাই মিস্টেক পানি ঢুকে গেলে কিন্তু স্মার্টফোনগুলো নষ্ট হয়ে যায়। তবে এর বেলায় সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, তবে 25,000 RPM থাকে, এটা কিন্তু যথেষ্ট লাউড একটা সাউন্ড ক্রিয়েট করে। আপনি চাইলে কিন্তু সেটিংয়ে গিয়ে এটা কম বেশি বাড়াতে পারবেন, মানে সে ফ্যানটার স্পিড। তবে তাই বলে এক্সট্রিমলি কোনো ওয়াটার টেস্ট করতে যায় না। তো আনঅফিসিয়াল স্মার্টফোন, দ্বিতীয়ত কোনো ওয়ারেন্টির আন্ডারও আসবে না। যদি ডিসপ্লের প্রসঙ্গে কথা ওঠে, এর ফোনটা আমরা দেখতে পারবো ফ্ল্যাট স্কোয়ার শেপের 6.83 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি 185 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট তো রয়েছেই। অনেকটা হাই রিফ্রেশ রেট মনে করতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 to 120 হার্জের মধ্যে উঠানামা করবে। তার সাথে 5920 হার্জের PWM ডেমিং ফিউচার, যেটাকে ওয়ার্ল্ড কিংবা ইন্ডাস্ট্রির প্রথম বলতে পারেন। আপনারা যারা আউটডোর ভিজিবিলিটিস নিয়ে চিন্তা করে থাকেন, 6000 নিটসের পিক ব্রাইটনেস থাকে, সেটা নিয়ে টেনশন করতে হবে না। তবে মনে রাখবেন এটা একটা LTPS ডিসপ্লে, নট LTPO। হ্যাঁ, LTPO দিলে কিছুটা ভালো হতো। ওভারঅল মাল্টিমিডিয়া বলুন কিংবা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তার সাথে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্টও রয়েছে। আর চিনামো বেজেল নিয়ে কি বলবো, অল ফোর সাইজ সিমেট্রিক্যালি রাখার চেষ্টা করেছে, যাকে আনলক করার জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল। যদি এবারে কথা ক্যামেরা নিয়ে ওঠে, তাহলে মনে করতে পারেন যে মোটামুটি ভালোই ক্যামেরা সেটআপ দিয়েছে। তবে না, এই সিরিজটি মূলত যারা গেমিং ফোকাস পিপল রয়েছে তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। যদিও প্রাইমারিতে OIS যুক্ত 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর তো রয়েছে। আর এই সেন্সরটার সাইজ হচ্ছে আপনার 1/1.56 ইঞ্চি, যেটা আপনার সনির LYT700 এর একটা সেন্সর, যেটা বেসিক্যালি আমরা এর থেকে কম দামের স্মার্টফোনগুলো তো দেখে থাকি। আর সেকেন্ডারিতে 12 মেগাপিক্সেল একটা ডিসেন্ট আল্ট্রা ওয়াইড। হ্যাঁ, এখানে আপনি টেলিফোটো পাচ্ছেন না। যার ফোনটা আসলে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা। অল ওভার উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 60 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবে। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে OIS এবং EIS উভয়ের সাপোর্ট দেখতে পারবেন। আর যদি ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা ওঠে, তাহলে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। কিছু ক্ষেত্রে যদি হেভি হাইলাইট চলে আসে ছবিতে, তাহলে কিছুটা হিমশিম খায়। আর লো লাইটের ছবিগুলো কিছুটা সফট এবং ওভার কন্ট্রাস্টে করে তোলে। সাথে পোর্ট্রেটের ক্ষেত্রে 1x কিংবা 2x এ কিন্তু জুম করে ছবিগুলো তোলার সাপোর্ট রয়েছে, তবে সেটা ডিজিটাল ভাবে। তবে যেহেতু চাইনিজ রোমের একটা স্মার্টফোন, এখানে ছবি তোলার পর আপনার স্কিন টোনটাকে কিছুটা স্মুথ করে তোলে। তবে ওভারঅল যদি আনঅফিসিয়াল বাজারের ক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটিকে কম্পেয়ার করেন এ বাজেট, তাহলে ভিভোর কিছু স্মার্টফোন রয়েছে এর থেকে বেটার রেজাল্ট দিবে। তবে আগেই বলেছিলাম এটা কিন্তু ক্যামেরা সেন্টার একটা স্মার্টফোন নয়। UI এর প্রসঙ্গ করতে উঠলে লেটেস্ট Android 16, তার সাথে ম্যাজিকOS 10 তো রয়েছে। তবে কিছুটা প্রি ইনস্টল অ্যাপ থাকবে UI তে, যেগুলো চাইলে আনইনস্টল করে দেওয়া যায়। অলরাইট, এবার প্রশ্ন অনেক দূরে গিয়েছে। এখন প্রশ্ন এটা না যে কত ভালো ক্যামেরা কোয়ালিটি পাচ্ছে, প্রশ্ন এটা কত ভালো গেমিং করতে পারবো আমি। যেহেতু অ্যান্ড্রয়েড জগতে সব থেকে পাওয়ারফুল একটা চিপসেট এতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা 3nm বেস্ট অক্টাকোর একটি প্রসেসর। আর এর সম্পর্কে জানেনি, তবে তার আগে র্যাম ম্যানেজমেন্টের প্রশ্নটা ক্লিয়ার করে দিই। যেহেতু বেস ভ্যারিয়েন্টে আপনার 12/256 GB দিয়ে শুরু হবে, সর্বোচ্চ কিন্তু এখানে 16 1TB পর্যন্ত ভেরিয়েন্টকে দেখতে পারবো। তবে দেশের বাজারে বেস ভ্যারিয়েন্টটাকে মেবি দেখতে পারবো 16 1TBটা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে দেখতে পারবো, যেখানে LPDDR5X এর র্যাম এবং UFS 4.1 স্টোরেজ টাইপকে ইউজ করেছে। ফলে রিড এবং রাইটের স্পিডও কিন্তু যথেষ্ট ক্যাপেবল পাচ্ছিলাম।
এখন যদি গেমিং রেজাল্টের কথা ওঠে তাহলে ফার্স্ট অফ অল আমি আরপিএম কিংবা সে ফ্যানটা নিয়ে কথা বলি। মনে করতে পারেন যে অনেক মিন্স ঠান্ডা রাখতে সাহায্য করবে অনেক বেশি, তবে না সর্বোচ্চ 1 থেকে 2 ডিগ্রি কমাতে পারবে। ডেটস ইট, খুব একটা আহামরি আশা করতে পারবেন না। তবে হ্যাঁ, বিসি কুলিং চেম্বারটাও দিয়েছে তারা এখানে। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন এখানে নোটিফিকেশন ডিলে নামে একটা সমস্যা রয়েছে, তাই যাদের নোটিফিকেশনটা অনেক বেশি জরুরি মিন্স সাথে সাথেই আসতে হবে, তাহলে বস এই স্মার্টফোন থেকে দূরে থাকিয়েন। হ্যাঁ, কিছু উপায় রয়েছে বাট এটা ক্ষণিকের জন্য। এখন গেমিং এর কথা উঠলে পাবজির মতন গেমটি আমরা 90 FPS রেখে স্মুথলি ভালোভাবে প্লে করতে পারছিলাম, তবে সামনে আপডেটে কিন্তু আমরা 120 FPS দেখতে পাবো ইনশাল্লাহ, সেটা আশা করা যাচ্ছে। আর সিওডি এর মতন গেমটা তো একদম সুপার স্মুথলি প্লে করতে পারছিলাম, তবে জেনশিন ইম্প্যাক্ট প্লে করার সময় আমরা 60 FPS রেখে প্লে করতে পারলেও সর্বোচ্চ FPS পেয়েছে 58 কিংবা 59 এর মধ্যে। তাই অল ওভার গেমিং কোয়ালিটি এক কথায় সুপার একটা রেজাল্ট দিবে আপনাকে, এটাকে নিয়ে এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না। আর ব্যাটারি ব্যাকআপের কথা বাদে দিলাম, যেহেতু 10,000 mAh একটি সিলিকন কার্বন টেকনোলজিযুক্ত ব্যাটারি ইউজ করেছে। আর অনেকেই মনে করতে পারে যে অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবো, যেহেতু 5,000 mAh আমাদেরকে একদিন দেয়, এটা মেবি 2-3 দিন দিয়ে দিবে, তবে না, সর্বোচ্চ 1.5 দিন কিংবা টাইনা টুনা 2 দিনের মতনই কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে। আর যদি আপনি নর্মালি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 2 দিনের কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে, যেটাকে চার্জ করার জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জার স্পিডটা রয়েছে, আর 27 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জিং স্পিডকেও সমর্থন করে। তাই জলজন্ত এক প্রকার পাওয়ার ব্যাংকও বলা যায়। এখন 55,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।